কবরের হাতছানি, কলিং বেলের আওয়াজ, দরজা খোলার শব্দ। আরে রজত, আয় আয়, তোর জন্য অপেক্ষা করছিলাম। ইন্দ্রজিতের ড্রয়িং রুম। আমার জন্য? কি কোনো সুসংবাদ আছে নাকি? হ্যাঁ, এইমাত্র বসন্তের চিঠি পেলাম, এই দেখ। কই দেখি। ইন্দ্রজিৎ চৌধুরী, 50/2C, ধর্মতলা রোড, কলকাতা, 7,42,000। আচ্ছা, কি লিখেছে দেখি। তাহলে সত্যিই যাচ্ছিস কার্শিয়াং? রজত প্রশ্ন করে। হ্যাঁ রে রজত, রহস্যের গন্ধ যখন একবার পেয়েছি তখন, তুই তো জানিস, যতক্ষণ না রহস্যটা ভেদ করতে পারছি ততক্ষণ আমি স্বস্তি পাব না। রেল স্টেশনের গোলমালে বিভিন্ন শব্দ, ট্রেন ছাড়ার হুইসিলের শব্দ, ট্রেন চলার আওয়াজ এবং কার্শিয়াং স্টেশনে ট্রেন থামার আওয়াজ। এই যে ইন্দ্র, এই দিকে স্টেশনে বসন্ত দূর থেকে ইন্দ্রজিৎকে ডাকে। ওহ, তুই এসে গেছিস বসন্ত? ইন্দ্র সোল্লাসে বলে। হ্যাঁ, তোকে নিয়ে যাওয়ার জন্য এসেছি। আয় আমার সঙ্গে, গাড়ি আছে। গাড়ি সারার শব্দ। বাহ, কি সুন্দর দেখাচ্ছে রে পাহাড়ের কোলে ওই ঘর বাড়িগুলো। ওই যে ওই ঝর্ণাটা, ওটার নাম কী রে বসন্ত? ওটার কোনো নাম নেই। এরকম অনেক ঝর্ণা আছে এখানে, সবগুলোর নাম নেই। আমরা এসে গেছি বসন্ত, ওই যে আমার বাংলো। বাহ, ভারী সুন্দর তো তোর বাংলোটা। তোফা আরামে আছিস তাহলে এখানে? হ্যাঁ, তা আছি একরকম। আচ্ছা, তুই তাহলে খেয়ে দে, একটু গড়িয়ে নে। অনেক ধকল গেছে তোর ট্রেন জার্নিতে। বিকেলে কথা হবে ক্ষণ। ততক্ষণ আমি কয়েকটা দরকারি কাজ সেরে নিই। কিছুক্ষণ বাদে। ঘুম কেমন হলো রে ইন্দ্র? খুব ভালো বসন্ত। ইন্দ্র হাই তুলে আলমোড়া ভেঙে বলল। ট্রেনের ধকলের পর ঘুমটা খুব মেজাজে হয়েছে, খুব ঝরঝরে লাগছে এখন শরীরটা। এখন চল একটু আশপাশটা ঘুরে দেখে আসি, একটু বেড়ানো হবে, সেই সঙ্গে তোর কাছ থেকে ঘটনাটাও জেনে নেওয়া যাবে, যে জন্য এখানে আসা। চল তাহলে। হেঁটেই যাবি না গাড়ি নেব? না, হেঁটেই চল, ভালোভাবে সব দেখতে চাই আমি। ওটা কী রে বসন্ত? ওই যে মন্দিরের মতো সারা গায়ে নানা রঙের কাগজ ঝোলানো সুতো দিয়ে। ওটা এখানকার স্থানীয় বাসিন্দা নেপালিদের মন্দির। আর ভূত প্রেত ইত্যাদি অপদেবতার হাত থেকে বাঁচবার জন্য এবং মনোবাঞ্ছা পূরণের জন্য কাগজগুলো ওরা ঝুলিয়ে দেয় নানা মানত করে। ওহ আচ্ছা, চল এবার ফেরা যাক, কাল আবার বেরোনো যাবে। হ্যাঁ ইন্দ্র, আমরা অনেকটা রাস্তায় এসে পড়েছি, এবার ফেরা যাক। আরে ওই কোয়ার্টারগুলোতে কারা থাকে রে বসন্ত? বেশ সুন্দর তো, সামনে ফুল গাছ দিয়ে সাজানো সুন্দর লন। চ তো একটু দেখি। ওটা ফ্যামিলি কোয়ার্টার, আমার অফিসের কর্মচারীরা থাকে ওখানে। বাহ, বেশ সুন্দর তো লনটা, কেমন ভারী ফুল গাছ দিয়ে সাজানো।
তা তো একদম নতুন মনে হচ্ছে, কিন্তু এরকম খালি খালি কেন? ব্যাপারটা কী রে বসন্ত? আর কেমন যেন নির্ঝুম পরিবেশ। ব্যাপার আছে, বাংলায় চ বলবো ক্ষণ। আর একটা জিনিস লক্ষ্য করেছিস? বসন্ত গম্ভীরভাবে বলল। হ্যাঁ, লক্ষ্য করেছি। লনের মাঝখানে লম্বা মতো একটা অদ্ভুত গর্ত, লনের সঙ্গে সামঞ্জস্যহীন। কেউ যেন খাবলে খাবলে ছড়িয়ে ছিটিয়ে মাটি তুলে গর্তটা খুঁড়েছে। হ্যাঁ, ঠিক বলেছিস ইন্দ্র, ভালো করে দেখ। গভীরতাও বেশি নয়, হাতখানেক হবে, আর লম্বায় 5 ফুটের মতো হবে। তবে হ্যাঁ, কিন্তু এটা নিয়ে তুই এত গবেষণা করছিস কেন? কেউ হয়তো কোনো কারণে এটা করেছে। যে করেছে তাকে জিজ্ঞাসা করলেই মিটে যাবে। কিন্তু তাকে তুই পাবি কোথায়? বসন্ত গম্ভীরভাবে বলল। পেলে তো সব সমস্যা মিটে যেত। তার মানে? ইন্দ্র বিস্মিত হয়ে বসন্তর দিকে তাকালো। এই 5x3 বাই 1.5 ফুটের গভীর গর্তটাই হচ্ছে এক বিরাট রহস্য। কে যে রোজ এটা খোঁড়ে তার হদিশ করা যাচ্ছে না। রোজ এটা বুঝিয়ে দেওয়া হয়, কিন্তু ভোর বেলা দেখা যায় আবার গর্ত খোঁড়া। প্রথম আমরা ভেবেছিলাম কেউ হয়তো মজা করার জন্য এটা করছে, কিন্তু আমরা সারা রাত দূর থেকে পাহারা দিয়েও কাউকে ধরতে পারিনি। শুধু শব্দ শুনেছি, আর ভোরবেলা কাছে গিয়ে দেখি বোঝানো গর্ত আবার খোঁড়া। সে কী রে? তাহলে কারা গর্ত খোঁড়ে? ইন্দ্র কৌতুকের স্বরে জিজ্ঞাসা করে। যারা গর্ত খোঁড়ে তারা আসেই বা কোন পথে, যাই বা কোথা দিয়ে, আর কেনই বা গর্ত খোঁড়ে? সেইটাই তো কথা, সেইটাই রহস্য আমাদের কাছে। আচ্ছা, স্থানীয় পুলিশকে দিয়ে অনুসন্ধান করাসনি? হ্যাঁ, করিয়েছি। তারা কোনো কিনারা করতে পারেনি। সে কী রে, ভোজবাজি নাকি? ব্যাপারটা তো বেশ ইন্টারেস্টিং। তাহলে তো দেখতেই হচ্ছে ব্যাপারটা। হ্যাঁ, সেই জন্যই তো তোর শরণাপন্ন হয়েছে ইন্দ্র। ঠিক আছে, কুছ পরোয়া নেই। আজ রাতেই ব্যাপারটা অনুসন্ধান করতে হবে। চ, এখন খেয়ে দে তাড়াতাড়ি, একটু ঘুমিয়ে নি। আজ রাতেই? বসন্ত জিজ্ঞাসা করলে। হ্যাঁ, আজ রাতেই। কেন, তুই ভয় পেলি নাকি? কিন্তু জিজ্ঞাসু দৃষ্টিতে বসন্তের দিকে তাকালো। না, তা নয়। মানে এখানকার সব কিছু তোর এখনও ভালোভাবে দেখা হলো না, জানা হলো না এত তাড়াতাড়ি? বসন্ত আমতা আমতা করে বলল। যা দেখবার বা জানবার তা দেখে এবং জেনে নিয়েছি আমি। কেবলমাত্র একটি জিনিসই জানবার বা দেখবার বাকি আছে আমার। আশা করি আজ রাত্রেই সেটা জেনে যাব। নে, এবার খেয়ে দে, একটু ঘুমিয়ে নে। ঠিক সময় তোকে আমি ডেকে দেবো। আর তোর পিস্তলটা লোড করে রাখ, প্রয়োজনে দরকার হতে পারে। নিশুতি রাত, চারিদিক নিস্তব্ধ, ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে শুধু। গভীর রাত, ইন্দ্রজিতের চাপা গলার শব্দ শোনা গেল। এই বসন্ত, সময় হয়েছে, ওঠ। বসন্ত চোখ কচলাতে কচলাতে উঠে বসলো, হাই তুলে ঘুমজড়িত কণ্ঠে বলল, তুই তাহলে সত্যিই বেরোবি? তা নয়তো কি, তোর সঙ্গে ঠাট্টা করছি এই মাঝরাতে? ইন্দ্র গম্ভীর এবং কঠোর কণ্ঠে বলল। অগত্যা, বসন্ত অনিচ্ছার সাথে বলল। বসন্ত দেখে ইন্দ্র পুরোপুরি তৈরি। ইন্দ্রর এক হাতে লোডেড রিভলভার, অন্য হাতে শক্তিশালী টর্চ। পিস্তল আর টর্চটা সঙ্গে নিয়েছিস তো বসন্ত? ইন্দ্র জিজ্ঞাসা করল।
হ্যাঁ, বসন্ত ছোট করে জবাব দিল। সে এখন রীতিমতো ঘামতে শুরু করেছে। শোন, আমি না বলে তুই টর্চও জ্বালবি না বা গুলিও ছুড়বি না, বুঝলি? ইন্দ্র গভীরভাবে বলল। বুঝলাম, বসন্ত ফিসফিস করে উত্তর দিল। দুজনে ঘর থেকে বেরিয়ে পড়ল। চল, বাংলোর পিছন দিকটা চল, ইন্দ্র বলল। কেন পিছন দিকে কেন? আমাদের অভিযান আমরা কাউকে জানতে দিতে চাই না। পিছনের পাঁচিল টপকে ঘুরপথে আমরা রাস্তায় গিয়ে পড়ব। ধূপ ধূপ মৃদু আওয়াজ উঠল বাংলোর পিছনে। নির্ঝুম রাত্রির নিস্তব্ধতা সামান্য ভঙ্গ হলো। দুজনে দাঁড়ালো কিছুক্ষণ, কান পেতে শোনার চেষ্টা করলো। কিছু না, কেউ কোথাও নেই, চারিদিক চুপচাপ, কেউ শুনতে পায়নি। ইন্দ্র ফিসফিস করে বলল। নিথর স্তব্ধতা চারিদিকে বিরাজ করছে। দূরে শকুনির ডাক শোনা গেল। একটা পেঁচা ক ক করে বিকট আওয়াজ করতে করতে ওদের মাথার ওপর দিয়ে উড়ে চলে গেল। ওরা আবার চলতে শুরু করলো। দুজনে নীরবে পথ চলল। আমরা এসে পড়েছি, ইন্দ্র। ওই যে কোয়ার্টারটা দেখা যাচ্ছে, বসন্ত ফিসফিস করে বলল। একটানা পাহাড়ি পথ হেঁটে আসায় দুজনেই বেশ ক্লান্ত বোধ করল। কপালে বিন্দু বিন্দু ঘামের ফোঁটা দেখা গেল। দুজনের কপাল থেকে ঘামের বিন্দুগুলি তর্জনী দিয়ে কাচিয়ে ফেলে ইন্দ্র বলল, আমরা কোয়ার্টারের পিছন দিয়ে যতটা পারি গর্তটার কাছাকাছি আড়ালে লুকিয়ে থাকবো, বুঝলি? ওই ঝাঁকড়া গাছ দুটো, ওর পিছনে আমরা দুজন অনায়াসে লুকিয়ে থাকতে পারবো। বসন্ত হাঁপাতে হাঁপাতে বলল, হ্যাঁ, ঠিক বলেছিস। দুজনে গাছ দুটোর পিছনে পজিশন নিয়ে দাঁড়ালো। ইন্দ্র ঘড়ি দেখল। রাত 1:45। চারিদিকে একটা থমথমে বিশ্রী দমবন্ধ করা নিস্তব্ধতা বিরাজ করছে। একটা গা ছমছমে ভৌতিক পরিবেশ। নির্মল আকাশে তৃতীয় চাঁদ উঠেছে। সেই আলো আধারিতে দূরের পাহাড়গুলোকে কেমন অদ্ভুত দেখাচ্ছে। হঠাৎ একটা পাতা পড়া মৃদু শব্দে দুজনের একসঙ্গে চমকে উঠল। ওই সামান্য শব্দটা ওই নিস্তব্ধ পরিবেশটাকে ভয়াবহ করে তুলল। আর তার রেশ বুঝি লাগলো বসন্তের গায়ে। কোন সময় থেকে শব্দটা শুরু হয় রে বসন্ত? ইন্দ্র কঠিন স্বরে জিজ্ঞাসা করল। ঠিক 1টা থেকে। বসন্ত ঢোক গিলে কাঁপা কাঁপা গলায় উত্তর দিল। তাহলে তো সময় হয়ে এসেছে। বসন্ত, চোখ কান খোলা রাখ, সমস্ত ইন্দ্রিয়কে সজাগ রাখ। আর যা বলছি মনে আছে তো? বসন্ত কাতরাতে কাতরাতে বলল, হ্যাঁ, সব মনে আছে। এমন সময় দেখা গেল দূরে একটা ছায়া মূর্তি কাঁধে কী যেন একটা নিয়ে পাহাড়ের গা বেয়ে দ্রুত নেমে আসছে। আস্তে আস্তে ওটা রাস্তা পার হয়ে কোয়ার্টারের লনে এসে পড়ল। এবার মূর্তিটাকে স্পষ্ট দেখা গেল। দেখেছিস বসন্ত? ওই দেখ, মহাপ্রভু এসে গেছেন বোধহয়। ইন্দ্র বসন্তর হাত ধরে ঝাঁকানি দিল। ফিসফিস করে বলল, কাঁধে একটা গাইতির মতো দেখা যাচ্ছে। একটা বেটে পেশিবহুল চেহারার লোক, হাফ প্যান্ট পরা, গায়ে একটা গেঞ্জি আছে, খালি পা। দেখতে দেহাতি নেপালি বলে মনে হচ্ছে দূর থেকে। কী রে, চুপ মেরে গেলি রে? কী হলো তো? সবাই তো দেখতে পাচ্ছি ইন্দ্র। তা কী করতে হবে বল? বসন্তর গলায় কাঁপুনি এবার সারা শরীরে বিস্তার লাভ করল। ইন্দ্র সেটা বুঝতে পেরে বসন্তকে জোরে এক ঝাঁকানি দিয়ে বলল,
কিরে, ভয় পেলি নাকি? শোন, বেড়াকে এবার বাগে পাওয়া গেছে, ওকে ধরতে হবে। আমরা নিঃশব্দে পিছন থেকে গিয়ে ওকে জাপটে ধরবো, বুঝলি? টর্চ জ্বালাবি না একদম, আর পিস্তল ব্যবহার করার দরকার নেই, কারণ লোকটাকে দেখে মনে হচ্ছে নিরস্ত্র। সুতরাং গাইতির পর গাইতি পড়ছে মাটির ওপর, ধূপ 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 করে শব্দ হচ্ছে, রাত্রি নিস্তব্ধতাকে ভেঙে দিচ্ছে খান খান করে। পাগলের মতো গাইতি চালাচ্ছে লোকটা। দুজনে এগোলো, ইন্দ্র আগে, পিছনে বসন্ত। বুক দূর দূর করছে বসন্ত, কিন্তু ভয়টাকে জোর করে দূরে সরিয়ে রেখে সেও পা টিপে টিপে ইন্দ্রর পিছু নিল। মনে মনে ভাবল, ভয়টা কিসের? সঙ্গে তো লোডেড পিস্তল আছে, সর্বোপরি দুর্জয় সাহসী ইন্দ্র রয়েছে সঙ্গে। দেখা যাক কী হয়। কিন্তু বেশি দূর যেতে হলো না ওদের। 25-30 গজ দূর থাকতেই লোকটা একবার পিছন ফিরে ওদের দিকে তাকালো, তারপর ঘুরে দাঁড়িয়ে কিছুক্ষণ ওদের দেখলো। সেই অল্প আলোতে দুজনে দেখতে হলো একটা বীভৎস নেপালি মুখ। কিন্তু ওইটুকুই। গাইতিটা ফেলে দিয়ে লোকটা হঠাৎ ঊর্ধ্বশ্বাসে দৌড়তে লাগলো। দুজনে কেউই এর জন্য প্রস্তুত ছিল না, তাই কিছুক্ষণ বিহ্বল হয়ে দাঁড়িয়ে রইল। ইন্দ্র হঠাৎ সম্বিত ফিরে পেয়ে চিৎকার করে বলল, বসন্ত, ধর ধর ধর, ও পালাচ্ছে। দুজনে পিছু ধাওয়া করলো ছায়ামূর্তির। ছায়ামূর্তি প্রথমে কোয়ার্টারে কম্পাউন্ডে পেরোলো, তারপর রাস্তা পেরিয়ে দ্রুত পাহাড়ে উঠতে লাগলো। আরে, ও পাহাড়ে উঠছে যে, এত তাড়াতাড়ি কী করে উঠছে ও? যেন হাওয়ার সঙ্গে ভেসে উঠে যাচ্ছে। বসন্ত, দেখছিস? থাম থাম, ওকে ফলো করে লাভ নেই। ওর মতো অত তাড়াতাড়ি আমরা পাহাড়ে উঠতে পারবো না। কী ব্যাপার বলতো? ও কী করে এত তাড়াতাড়ি খাড়া পাহাড়ে সোজা উঠে যাচ্ছে? ইন্দ্র বিস্ময়ের সুরে বলল। ওই দেখ ইন্দ্র, ও দাঁড়িয়ে পড়েছে খাতটার ধারে। আরে আরে, কী ব্যাপার? ও ঝাঁপ দিল খালে অতলে, আর দেখা যাচ্ছে না ওকে। ও অদৃশ্য হয়ে গেল। আমাদের ভয়ে ও সুইসাইড করলো নাকি? কী ব্যাপার? যাক, একদিকে বাঁচা গেল। ও আর ঝামেলা করবে না এখানে, ইন্দ্র গভীরভাবে বলল। তবে আমরা একটা নরহত্যার মামলায় না জড়িয়ে পড়ি, এই যা সমস্যা। এখন তো দেখি সেই গাইতিটা আর গর্তটার কী অবস্থা। আরে, গাইতিটা কোথায় গেল? এখানেই তো ফেললো ও পালাবার সময়। যা বাবা, কোথায় ভোজবাজির মতো অদৃশ্য হলো সেটা। আর গর্তটাও দেখছি তেমন খুঁড়তে পারিনি আজকে। যা হোক, সকাল পর্যন্ত অপেক্ষা করতে হবে এখানে, তারপর গর্তটা খুঁড়ে দেখতে হবে কী আছে ওর মধ্যে। সারা রাত আর কোনো অঘটন ঘটল না। একটার পর একটা সিগারেট ধ্বংস করে রাতটা কাটিয়ে দিল ইন্দ্র আর বসন্ত। ভোর না হতেই হাঁক ডাক করে বসন্ত সবাইকে ডেকে আনলো। কোদাল গাড়িটি নিয়ে কোয়ার্টারের জনেরাও এসে একে একে বেরিয়ে এলো। বসন্ত ফোন করে দিল স্থানীয় থানার ভারপ্রাপ্ত পুলিশ অফিসারকে। লোকের ওকানান্য হয়ে গেল জায়গাটা। গাইতির পর গাইতি, কোদালের পর কোদাল পড়তে লাগলো। হঠাৎ ঠক করে কোনো শক্ত কিছুতে কোদালে আঘাত লাগলো। সবাই উৎকণ্ঠিত হয়ে উঠল। ফিস ফাঁস কথার গুঞ্জনে উঠল চারিদিকে। এবার আস্তে আস্তে সাবধানে কোদাল চালাও হে, পুলিশ অফিসার অবিনাশবাবু হেঁকে বললেন। আবার ঠকাঠক কোদাল চলল, কিন্তু সাবধানে। আসছে, ওটা কি? ওই যে সাদা মতো কী যেন একটা দেখা যাচ্ছে। বসন্ত বলল, কোদাল থামা এইবার, সবাই হাত লাগাও। হাত দিয়ে টেনে বার করা জিনিসটাকে। ইন্দ্র নির্দেশের সুরে বলল, আমার অনুমান যদি সত্যি হয় তবে ওটা একটা নরকঙ্কাল ছাড়া কিছু নয়। সবাই একযোগে ইন্দ্রর মুখের দিকে তাকালো। একটু জোরে টান দিতেই একটা সম্পূর্ণ নরকঙ্কাল বেরিয়ে পড়ল। সবাই আটকে উঠল।
পিছু হটল। সম্ভবত এটা একটা নারীর কঙ্কাল। ইন্দ্রজিতের গুরু গম্ভীর স্বর শোনা গেল, কে বসন্ত, তোর কী মনে হয়? আপনি ঠিকই বলেছেন, এটা একটা ওমেন করটি। আর আমরা যদি ভুল না হয় থাকে তাহলে সম্ভবত এটা সেই নিখোঁজ নারী শ্রমিক প্রেমা মুক্তানের করটি। ইন্দ্রজিতের দিকে চেয়ে ভারী গলায় অবিনাশবাবু বললেন, প্রেমা মুক্তান, সে কে? ব্যাপারটা যদি একটু খুলে বলেন। ইন্দ্র ও বসন্ত যুগপৎ জিজ্ঞাসু দৃষ্টিতে অবিনাশবাবুর দিকে তাকালো। তাহলে শুনুন, অবিনাশবাবু বলতে আরম্ভ করলেন। অনেক দিন আগের কথা, তখন বসন্তবাবু এসডিও হয়ে এখানে আসেননি। ওই যে স্টাফ কোয়ার্টারটা দেখছেন, ওটা তখন বানানো হচ্ছিল। চমনলাল নামে এক ঠিকদার দিন মজুরের ঠিকা নিয়ে কাজ করত। দিন মজুরদের বেশিরভাগই ছিল স্থানীয় নেপালি। তা ওই নেপালি মেয়ে প্রেমা ও ওর মদ চন্দ্রবাহাদুরও চমনলালের কাছে দিনমজুর কাজ করত। প্রেমা দেখতে বেশ খুবসুরত ছিল। শোনা যায় ওই চমনলাল প্রেমার কাছে বধ প্রস্তাব দিয়েছিল, কিন্তু প্রেমা রাজি না হয় চমনলাল এক রাতে জোর করে প্রেমাকে তুলে নিয়ে গিয়ে ওর সর্বনাশ করে। কিন্তু প্রেমা সব ফাঁস করে দেয়, রাতারাতি ওকে খুন করে, ওর লাশ গায়েব করে দেয় ওই চমনলাল। আপনারা জানতে পারেননি তখন ব্যাপারটা? ইন্দ্র মাঝখানে প্রশ্ন করে অবিনাশবাবুকে। হ্যাঁ, আমি ইনভেস্টিগেশনে এসে চমনলালকে জিজ্ঞাসাবাদ করেছিলাম ব্যাপারটা সম্পর্কে। ও তো প্রথমে হেসেই উড়িয়ে দিল ব্যাপারটা, তারপর চাপ দেওয়া স্বীকার করলো যে প্রেমা নামে একটা নেপালি মেয়ে ওর এখানে কাজ করতে ঠিকই, কিন্তু সে অনেক দিন হলো কাজ ছেড়ে দিয়ে কোথায় চলে গেছে তার কোনো পাত্তাই নাকি চমনলাল জানে না। আপনারা তাই শুনে চলে গেলেন? বসন্ত জিজ্ঞাসা করলো। তা কখনো হয়? আমরা হলাম পুলিশের লোক। ওর কথা এক বন্ধু বিশ্বাস না করে তন্ন তন্ন করে আমরা পাহাড়ে আনাচে কানাচে খাদে কন্দরে খোঁজাখুঁজি করলাম, কিন্তু বৃথা। কোথাও প্রেমার লাশ পাওয়া গেল না। এই লনটা একবারে খুঁজে দেখেননি? ইন্দ্র জিজ্ঞাসা করলো। আরে মশাই, এত কাছে ও লাশটা পুঁতে রাখতে পারে আমরা ধারণা করতে পারিনি। তাছাড়া আপনারাও তো দেখেছেন, লনটা ও এমন সুন্দরভাবে সাজিয়ে রেখেছিল যে এখানে যে একটা লাশ পোতা থাকতে পারে আমি একবারও কল্পনা করতে পারিনি। বুঝলাম, ইন্দ্র গভীরভাবে বলল। তারপর কী হলো বলুন? তারপর আর কি? প্রমাণের অভাবে চমনলালকে ছেড়ে দিতে হলো। লাশ না পাওয়া গেলেও ওর নামে খুনের অভিযোগ আনতে পারি না, আদালতে টিকবে না। আর চন্দ্রবাহাদুরের কী হলো? বসন্ত উৎসুক হয়ে জানতে চাইল। ওর দৃঢ় ধারণা ছিল যে চমনলালই ওর বউ প্রেমাকে খুন করেছে। অবিনাশবাবু উত্তর দিলেন, ও এর প্রতিশোধ নেবে বলে বেড়াতে লাগলো। কিন্তু প্রথমত চমনলাল খুব সাবধান থাকায় এবং দ্বিতীয়ত আমরা চন্দ্রবাহাদুরের চোখে চোখে রাখায় ও সাবধান করে দেয় কোনো অঘটন ঘটতে পারেনি। শেষ পর্যন্ত চমনলাল ভয়ে চন্দ্রবাহাদুরকে চাকরি থেকে বরখাস্ত করে দেয়। আর এর পরেই নানা ঘটনা ঘটতে থাকে, যার কিছুই কোনো ব্যাখ্যা আজ পর্যন্ত পাওয়া যায়নি। কী ধরনের ঘটনা সেগুলো? বসন্ত জিজ্ঞাসা করে। প্রেমার অন্তর্ধানের পর থেকে চন্দ্রবাহাদুর কীরকম অস্বাভাবিক আচরণ করতে থাকে। কারোর সঙ্গে কথা বলে না, মেশে না, চুপচাপ একা একা থাকে, সকলকে এড়িয়ে চলে। চাকরি হারাবার পর অবস্থার আরও অবনতি ঘটে। তারপর একদিন ওই যে দূরে পাহাড়টার নিচে বিশাল খাতটা দেখছেন, ওখানে লাফিয়ে পড়েও আত্মহত্যা করে।
হ্যাঁ, অদ্ভুত শব্দ করে বসন্ত আর ইন্দ্র দুজনে একসঙ্গে চমকে ওঠে। গভীর খাটটার দিকে মনোযোগ দিয়ে তাকিয়ে গত রাতের অদ্ভুত ঘটনার কথা স্মরণ করে দুজনের শরীর ক্ষণেকের জন্য হলেও শিরশিরিয়ে ওঠে। দুজনের দিকে তাকিয়ে অর্থপূর্ণ দৃষ্টিতে চাওয়াচাই করতে থাকে। কি হলো, কিছু বলবেন আপনারা? অবিনাশবাবু স্বভাব সিদ্ধ কৌতূহলী সে জিজ্ঞাসা করেন। ইয়েস, ওয়ান থিং। আচ্ছা, ওই লোকটা, আই মিন চন্দ্র বাহাদুর কি বেটে আর অটুট স্বাস্থ্যের অধিকারী ছিল? ইন্দ্র দ্বিধা ভরা কণ্ঠে জিজ্ঞাসা করে। ইয়েস, এক্স্যাক্টলি সো, অবিনাশবাবু জোরের সঙ্গে বললেন। কিন্তু আপনি জানলেন কী করে? অবিনাশবাবু ইন্দ্রের দিকে তাকিয়ে আশ্চর্য হয়ে প্রশ্ন করে। পরে বলছি, আপনি বলে যান। ইন্দ্রকে চিন্তিত দেখায়। হ্যাঁ, যা বলছিলাম, অনেক চেষ্টা করে আমরা চন্দ্র বাহাদুরের ডেড বডি উদ্ধার করতে পারিনি ওই খাত থেকে। অবিনাশবাবু আঙুল তুলে গভীর রহস্যময় ভয় খাটটা দেখালেন এবং নির্বাক হয়ে সেই দিকে কিছুক্ষণ তাকিয়ে রইলেন। অবিনাশবাবুর সঙ্গে সকালে নির্বাক হয়ে ওই দিকে তাকিয়ে রইল। যেন সেই মুহূর্তে সবাই মন্ত্রমুগ্ধ, যেন পরিবেশ সবাইকে সম্মোহিত করে রেখেছে। চারিদিক নিস্তব্ধ, নিশ্চুপ, সূর্যোজ্জ্বল দিনের বেলা চারিদিকটা কেমন যেন থমথমে, ভৌতিক। সকলেই একটা শিরশিরানি ভাব অনুভব করতে শুরু করেছে, যেন কোনো কিছু একটা ঘটতে চলেছে, তারই পূর্বাভাস যেন সূচিত করছে। কিন্তু না, তেমন কিছুই ঘটল না। নিস্তব্ধতা ভঙ্গ করে বসন্তই জিজ্ঞাসা করল, তাহলে অবিনাশবাবু, আপনার কাহিনী এইখানেই শেষ, না এর পরেও আরও কিছু আছে? বসন্তর কথায় অবিনাশবাবু চমকে উঠে বললেন, হ্যাঁ, কী বলছিলাম যেন? না না, এখানে শেষ নয়, এর পরেই ঘটল আসল ঘটনা। তার কিছুদিন পরে একদিন খবর পেলাম কে বা কারা চমনলালকে ওর বাড়িতেই গলা টিপে হত্যা করে রেখে গেছে। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ছুটে গেলাম, কিন্তু বহু অনুসন্ধান করেও সে কেসের এখনও কোনো কিনারা করে উঠতে পারিনি। তবে লোকে বলে চন্দ্রবাহাদুরের বিজয়ী আত্মাই নাকি চমনলালকে গলা টিপে হত্যা করে ওর বউ প্রেমার হত্যার প্রতিশোধ নিয়েছে। এই পর্যন্ত বলে অবিনাশবাবু চুপ করলেন। সম্ভবত আপনার অনুমানই ঠিক অবিনাশবাবু। এতক্ষণে ইন্দ্র মুখ খোলে। কাল রাতে আপনার বন্দিত চন্দ্র বাহাদুরকেই আমরা ওই পাহাড় থেকে গভীর খাদে ঝাঁপিয়ে পড়তে দেখেছি। তার আগে সে এই খানটায় গাইতি দিয়ে মাটি খুঁড়ছিল, হয়তো ওর মৃতা পিয়াস প্রেমার সঙ্গে মিলিত হওয়ার উদ্দেশ্যে। হয়তো এই করটিটাই ওর চাই, কিন্তু আমরা পেছন থেকে ওকে ধরবার চেষ্টা করায় ও গাইতি ফেলে পালায়। তারপর পাহাড় থেকে ওই খাদে ঝাঁপ দেয়, যেটা আমরা নিজের চোখে দেখেছি। এটাই হচ্ছে এর ভৌতিক ব্যাখ্যা। আর যতদিন না চন্দ্র বাহাদুরের বিদেহের আত্মা ওই করটিরা উদ্ধার করতে পারছে, ততদিন ও রোজ রাতে এই খনন কার্য চালিয়ে যাবে। ইন্দ্র একটু থামে, সকলে চুপচাপ একে অপরের দিকে তাকায়। তাহলে এখন কি করা উচিত ইন্দ্রবাবু? অবিনাশবাবু নিস্তব্ধতা ভঙ্গ করেন। আমার অভিমত হচ্ছে, আমরা যখন সকলে ব্যাপারটা বুঝতে পারলাম, তখন আমি আপনাকে অনুরোধ করব আপনার পুলিশি কর্তব্য যথাশীঘ্র সম্ভব সম্পন্ন করে ওই করটিটাকে ওই পাহাড় থেকে গভীর খাদের মধ্যে ফেলে দিতে, যেখানে চন্দ্র বাহাদুরের করটিটা সম্ভবত পড়ে আছে, যাতে প্রেমার বিদেয়ী আত্মা স্বচ্ছন্দে চন্দ্র বাহাদুরের বিদেয়ী আত্মার সঙ্গে মিলিত হতে পারে। আমার মতে এটাই বোধ হয় একমাত্র সমাধান। কি বসন্ত, তুই কি বলিস? হ্যাঁ ইন্দ্র, আমিও তাই বলছিলাম।
কি অবিনাশবাবু, আপনিও আমাদের সঙ্গে একমত তো? বসন্ত জিজ্ঞাসা করে। হ্যাঁ, এছাড়া এর আর কীভাবে সমাধান হতে পারে? আর আপনারা যখন বলছেন, অবিনাশবাবু বললেন, তাহলে আমাদের কাজ শেষ। চলো বসন্ত, যাওয়া যাক। চলি অবিনাশবাবু, আবার পরে দেখা হবে। হ্যাঁ ইন্দ্রজিৎবাবু, বসন্ত তাও আবার সাক্ষাতের ইচ্ছা রইল। অবিনাশবাবু তার হাত বাড়িয়ে ধরলেন দুজনের দিকে কর্মদানের উদ্দেশ্যে, তারপর হাত তুলে বিদায় জানালেন দুজনকে। গুড বাই। ইন্দ্র বসন্ত হাত তুলে সকলকে বিদায় জানিয়ে গাড়িতে উঠে বসলো। গাড়ি আস্তে আস্তে দূরে মিলিয়ে গেল।